নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ভালোবাসায় ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া। সাইবার সুরক্ষা অধ্যাদেশের অনুমোদন, ঈদুল আজহায় ছুটি 10 দিন। বরিশাল নার্সিং কলেজে কমপ্লিট শাটডাউন, আহত 5 শিক্ষার্থী। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি সাজি আফরিন। এতক্ষণ শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। পথে পথে আবেগ আপ্লুত নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসায় অনেকটা সুস্থ হওয়ায় এখন তিনি রাজপথে থেকে দলের নেতৃত্ব দেবেন, এমনই প্রত্যাশা নেতাকর্মীদের। আর এর মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবি আরও বেগবান হবে বলে আশা করছেন তারা। সোহেল রানার তোলা ছবিতে মনুল ইসলাম মিন্টুর রিপোর্ট। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। সেই স্রোত চলে যায় বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত। কেউ হাতে ফুল, কেউ ব্যানার, প্লাকার্ড, টি শার্ট পরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নেড়ে স্লোগানে স্লোগানে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানান। বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কে কোথায় অবস্থান করবে আগে থেকেই দলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল। সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় দলের পক্ষ থেকে। পুরো পথে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে, যদিও অগণতি মানুষকে সামাল দিতে বেশ বেগ পেতে হয়। প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য 4 মাস পরে চিকিৎসা শেষে দেশে আসতেছে, সেই উপলক্ষে আমি ভোরবেলায় এই বিমানবন্দরে পৌঁছেছি। এই পৌঁছে যে সাজগোজ, আমরা একটা সংকীর্ণভাবে শঙ্কার ভিতরে ছিলাম যে প্রিয় নেত্রী আমাদের সুস্থ হয়ে আবার কবে আমাদের মাঝে ফিরে আসবে। তো আলহামদুলিল্লাহ যে তিনি আল্লাহর রহমতে অপেক্ষাকৃত আগের চেয়ে অনেক ভালো আছেন। 4 মাস চিকিৎসার পরে যে আমাদের দেশে বাংলাদেশে আবার ফিরে আসতেছে, সেটার জন্য আমি আমার মাকে এক নজর দেখার জন্য আমি চলে আসি। স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ, এমনটি বলেন তারা। নেতাকর্মীরা এই ব্যাপারে খুবই আনন্দিত। নেতাকর্মীদের চাপে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় পৌঁছাতে বেগম জিয়ার প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। বিমানবন্দর থেকে গাড়ি বহর নিয়ে রওনা দিয়ে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে দুপুর 1:30টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, কি অবস্থা জানাবেন? এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে? দর্শক, আমাদের সহকর্মীরা কিন্তু সকাল থেকেই আছেন বাসভবন ফিরোজায়। বেগম খালেদা জিয়া দুপুর 1:30টায় গুলশানে নিজ বাসভবনে পৌঁছেছেন। সেখানে কিন্তু নেতাকর্মীদের ভিড় রয়েছে। আজাদের মাধ্যমে আগে অর্থাৎ দুপুর 1:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি প্রায় দীর্ঘ 4 মাস শেষে লন্ডন থেকে এসে পৌঁছেছেন। এবং সবশেষ যে পরিস্থিতিটি সেটি হচ্ছে যে যারা বিএনপিকে ভালোবাসেন কিংবা তাদের দলের নেতাকর্মী ছাড়াও ব্যক্তিগতভাবে যারা বেগম জিয়াকে পছন্দ করেন তাদের অনেকেই এখনও আনাগোনা করছেন। কেউ বা ফুল নিয়ে আসছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য বা তাকে এক নজর দেখবার জন্য। তবে দলের পক্ষ থেকে এর মধ্যে মহাসচিব সহ অন্যান্য পর্যায়ের নেতাকর্মীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে এ ধরনের কোনো কর্মসূচি কিংবা থেকে বিরত থাকবার জন্য এবং এই এলাকা ছেড়ে যাতে নিরাপদ দূরত্বে সরে যায় বিএনপির নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী যারাই রয়েছেন, কোনো ধরনের ফুল নিয়ে না আসার জন্য, কারণ এগুলো এনে কোনো লাভ হবে না, তাই তাদেরকে ফিরে যেতে বলেছেন। এবং সবশেষ এরকম পরিস্থিতি জানিয়েছেন বিএনপি মহাসচিব গণমাধ্যমকে যে বিএনপি চেয়ারপারসন দীর্ঘ যাত্রা শেষে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন। তার সঙ্গে সহযাত্রী হিসেবে তার পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান যে দুজন এসেছেন তারাও অবস্থান করছেন ফিরোজার এই বাসভবনে। সে দুজনও বিশ্রাম নিচ্ছেন।
এর মধ্যে যে বিষয়টি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল স্থানীয় সময় 2:10 দিকে লন্ডনে ছেলে তারেক রহমানের বাসা থেকে তিনি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাংলাদেশে আসবার জন্য। তার পরবর্তীতে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তার ট্রানজিট হয় এবং সবশেষ সকাল 12:15 দিকে বা 11:15 দিকে আজকে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কাতারের আমিরের যে উপহার দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যেটি এই যাত্রার জন্য সেটিতে তিনি অবতরণ করেন। সব প্রক্রিয়া শেষে বিমানবন্দরের একটি বলা যায় যে পথ পাড়ি দিয়ে সে গুলশানের এই ফিরোজা বাসভবনে দুপুর 1:30 নাগাদ তিনি প্রবেশ করেন। পরবর্তীতে তার চিকিৎসক ডাক্তার জাহিদ যদিও লন্ডনের একটি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন টানা 13 দিন, অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রুজের তত্ত্বাবধানে সেখানে 17 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। তার পরবর্তীতে যিনি জানিয়েছেন তার নিয়মিত যিনি চিকিৎসক রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন, তিনি বলেছেন যে শারীরিক অবস্থা আগের চেয়েও অনেক ভালো আছে এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি যখন অনুকূলে আসবে কিংবা স্থির হবে তাহলে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান তিনি দেশে ফিরবেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এরকমটি জানিয়েছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরোজার সামনে ছিলেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। এই মুহূর্তে নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানতে যুক্ত হয়েছিলাম তার সঙ্গে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া উপদেষ্টা পরিষদ এবছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটি ঘোষণা করেছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী 5 জুন থেকে, ছুটি শেষ হবে 14 জুন। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য পোস্ট করেছেন। তিনি আরও জানান, 17 মে ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। এর আগে গেল পবিত্র ঈদুল ফিতরেও 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিনের ছুটি ছিল। তবে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল বা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানা যায়নি। উপদেষ্টা পরিষদ মঙ্গলবার সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন করে। আজও ক্লাসে যাননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একাডেমিক কার্যক্রম চালু হওয়ার পর তৃতীয় দিনের মতো পাঠদান থেকে বিরত আছেন তারা। সকালে একাডেমিক ভবনে না গিয়ে শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রাখেন। গেল 25 বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনেও প্রত্যাখ্যানও করেছে শিক্ষক সমিতি। গেল 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে 25 ফেব্রুয়ারি কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে কুয়েটে অচল অবস্থা চলছে। এরপর শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের প্রেক্ষিতে 25 এপ্রিল উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে সরকার। 1 মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে ক্লাস চলার কথা থাকলেও শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ সাক্ষ্য গ্রহণ হয়নি। আগামীকাল আবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সকালে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল জানান, সাক্ষ্য গ্রহণের 7ম দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের 2 জন চিকিৎসককে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়, কিন্তু তারা আদালতে না আসায় বুধবার আবারও দিন ধার্য করেছেন আদালত। আগে 2বার তলব করার পরও চিকিৎসক 2 জন যাননি। আজ সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ আসামিদের আদালতে হাজির করা হয়। প্রধান ডাক্তার ওনার মাথা অসুস্থতা জনিত কারণে তিনি আইসিইউতে আছে, যার কারণে সাক্ষীরা আজকে হুজুর আদালতে আসতে পারে নাই। আমরা আশা করছি যে অবশ্যই আগামীকাল ঢাকা থেকে ফরেনসিক বিভাগের 2 জন ডাক্তার বিজ্ঞ আদালতে সাক্ষী দিবে এবং তাদের সাক্ষ্যের মাধ্যমেই এই মকদ্দমার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে কলেজের গেট বন্ধ করে শাটডাউন কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা কলেজের গেটের তালা ভাঙতে গেলে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় 5 শিক্ষার্থী আহত হন। তাদের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছিলেন তারা। হঠাৎ শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা তাদের গায়ে হাত তোলেন, আহত হন 5 শিক্ষার্থী। অন্যদিকে শিক্ষকের অভিযোগ, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। একজন শিক্ষককে লাঞ্ছনা করার ঘটনাও ঘটে। এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজে উত্তেজনা বিরাজ করছে। নয় মাস ধরে বন্ধ বেনাপোল পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্টে 2 দেশের বাণিজ্যিক প্রতিনিধিদের বৈঠক। বৈঠকটিতে আলোচনার মাধ্যমে বাংলাদেশে ভারতের আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হতো। গত বছরের আগস্ট থেকে বৈঠক না হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে তৈরি হয়েছে নানা জটিলতা। 2 দেশের আমদানি রপ্তানি সহজ ও দ্রুত করতে জরুরি ভিত্তিতে বৈঠক আয়োজনের দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। এছাড়া 2 বন্দরের পণ্যবাহী ট্রাকগুলো খালি করতে বকশিসের নামে হয়রানি বন্ধেরও দাবি তাদের। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। নারী চিকিৎসককে টেনে হিঁচড়ে প্রকাশ্য সড়কে মারধর। তৃতীয় দিনে ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। কুষ্টিয়ায় এক নারী গাইনি চিকিৎসককে তার চেম্বার থেকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করেছে একদল নারী। ওই চিকিৎসকদের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ তাদের। পরে পুলিশ গিয়ে নারী চিকিৎসককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া শহরের অর্জুন দাস আগরওয়ালা সড়কে লাইভ ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে ডাক্তার শারমিন সুলতানাকে টেনে হিঁচড়ে বের করে এনে বেধড়ক মারধর করে 6 থেকে 7 জন নারী। সোমবার দুপুরে এ হামলার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জন্ম দেয় আলোচনা সমালোচনার। হামলাকারী নারীদের কয়েকজন মেহেরপুর জেলার, কয়েকজন কুষ্টিয়ার। তাদের অভিযোগ, কখনো চাকরি, কখনো জমি বা ঘরবাড়ি দেওয়ার নাম করে, এমনকি চিকিৎসার নামে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ডাক্তার শারমিন, আর ফেরত দিচ্ছেন না। ভালোই চিকিৎসা দিয়েছে আমাকে, কিন্তু 7-8 মাস যাবত আমার সাথে জমি দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার নাম করে আমি আত্মীয় স্বজন সবার সাথে টাকা নিয়ে দিয়েছি। আমি তো প্রায় 2 লাখ দিয়েছি। আপনার আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই, আমাদের টাকা চাই। আমার কাছে 1.5 লাখ, আমার মেয়ের কাছে যা জনম দিয়ে তার সাথে সেরাম দিয়েছে। আজকে আমাদের টাকা নেই, টাকা দিচ্ছে না, আজ নাই কাল, কাল নাই কাল। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হামলার শিকার চিকিৎসক। কারো কাছ থেকে কোনো অর্থ নেননি বলে দাবি তার। আমি কখনোই কোনো টাকা নিইনি কারো কাছ থেকে। যদি তারা প্রমাণ দেখাতে পারে আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আমাকে দেখান সেই ডকুমেন্টটা। পুলিশ ডাক্তার শারমিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মূল অভিযোগকারী মেহেরপুর জেলার, আবার হামলার ঘটনা কুষ্টিয়ায়। সমন্বিত তদন্ত করবে পুলিশ। এই টাকা নেওয়ার বিষয়টা অথেন্টিক আমরা কোনো প্রুফ পাইনি, ওটা আমরা দেখতেছি। আর যেহেতু ঘটনা যে টাকা পয়সা লেনদেন সব কিছু হয়েছে মেহেরপুর জেলায়, ত্রিপুরার বাইরের ওই দিকে, তারা যদি ওই থানায় বা ওই জেলায় কোনো আইনের আশ্রয় নেয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিচে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ভোলায় চলা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন বাস শ্রমিকরা। ফলে স্বাভাবিক হয়েছে বাস ও সিএনজি চলাচল। তৃতীয় দিনের মতো বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চর ফ্যাশন, তজুমুদ্দিন, দৌলত খান, ইলিশা ও ভেদুরিয়া সহ 5টি রুটে বাস না চলায় দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অনেকে প্রয়োজনের তাগিদে ছোট ছোট যানবাহনে করে ঝুঁকি নিয়ে চলাচল করেন। তবে ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। 150 বছরের পুরনো নাটোর পৌরসভায় 9টি ওয়ার্ড, যার অধিকাংশ রাস্তা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নাটোর শহরের কানাইখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বোরহানুদ্দিন বনি।
150 বছর পুরনো নাটোর পৌরসভার 9টি ওয়ার্ড, অধিকাংশ রাস্তা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের যে কটি ডাস্টবিন রয়েছে তার অধিকাংশ থেকে নিয়মিত আবর্জনা অপসারণ করা হয় না। আবর্জনা নিয়ে পৌরবাসী দুর্ভোগ পোহালেও প্রতি মাসে আবর্জনা অপসারণে পৌরসভার ব্যয় করে প্রায় 4 লাখ টাকা। কাগজে কলমে পৌরসভার ব্যয় হলেও ময়লা অপসারণ নেই অগ্রগতি। সপ্তাহে 2-1 দিন করে এসব এলাকাতে আবর্জনা অপসারণ করা হয়, ফলে ডাস্টবিন পেয়ে রাস্তায় এসে আবর্জনার স্তূপ জমা হচ্ছে। অস্থায়ী ডাস্টবিনগুলোর অবস্থা একই। স্থায়ী অস্থায়ী ডাস্টবিনগুলো থেকে নিয়মিত ময়লা অপসারণ না হয় দুর্ভোগ বাড়ছে পৌরবাসীর অভিযোগ, বিষয়টা নিয়ে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পান না তারা, ফলে নাক চেপে রাস্তাতে চলাচল করতে হচ্ছে তাদের। পৌরবাসী পৌরসভার সকল পরকর, ভ্যাট, ট্যাক্স থেকে শুরু করে সব কিছু পরিশোধ করে, তবুও তাদের পৌরসভার সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, আবর্জনা অপসারণের জন্য 4টি ট্রাকের মধ্যে 1টি ট্রাকের সমস্যা হয়, ঠিক মতন আবর্জনা অপসারণ করতে পারছে না। আর শীঘ্রই সমাধান হওয়ার দাবি এই কর্মকর্তা। নাটোর পৌরসভা প্রায় 2.5 লাখ মানুষের বসবাস করেন। পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি হবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। নাটোরের কানেখালী থেকে বোরহানুদ্দিন বনি। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।